নমস্কার আমার দর্শক বন্ধুরা এবং সৎসঙ্গে গুরু ভাই বোনেরা। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে বিচ্ছিন্নতাবাদ। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে আমাদের সামনে প্রতিদিনই ঘরে বাইরে সমাজের সর্বস্তরে দেশে বিদেশে সব জায়গায় একটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ব্যক্তিগত সমষ্টিগতভাবে একটা বিভক্ত করার, একটা পরস্পরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার, পৃথক করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এটা আজকের নয়, বহু বছর ধরে এটা হয়ে আসছে। এই ধরনের বিচ্ছিন্ন করার মানসিকতা মানুষের মধ্যে বহু বছর ধরেই এটা চলছে। তার ফলে পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যক্তি জীবন, সমষ্টি জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ, সমাজ, সভ্যতা। আজকে আমি আপনাদের সঙ্গে এই বিচ্ছিন্নতা নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করব। এই বিচ্ছিন্নতা সম্পর্কে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী বলেছেন সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমে আসুন আমি আপনাদের সামনে বিচ্ছিন্ন শব্দটা নিয়ে একটু আলোচনা করি। বিচ্ছিন্ন শব্দের অর্থ হলো পৃথক, বিভক্ত, খণ্ডিত, সম্পূর্ণরূপে ছিন্ন, যোগাযোগবিহীন। তা আপনারা এইটা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে প্রতি মুহূর্তে আপনারা অনুভব করতে পাচ্ছেন যে এই যোগাযোগবিহীন বা পারস্পরিক যে সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন, এটা ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে কতটা সত্য। যাই হোক, আসুন আজকে আমরা আলোচনা করি বিচ্ছিন্নতাবাদ নিয়ে। বিচ্ছিন্নতাবাদ হলো একটা দর্শন যা ব্যক্তিগত, সমষ্টিগত, পারিবারিক, সাংসারিক, সামাজিক, ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ঘরে বাইরে দেশে বিদেশে সমস্ত রকম সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হতে চাওয়াকে সমর্থন করে। আর বর্তমানে বিচ্ছিন্নতাবাদ প্রচলিতভাবে সম্পূর্ণ রাজনৈতিক অঙ্গনের বিচ্ছিন্নতাকে বোঝায়। অন্যান্য দেশের সঙ্গে রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক এড়ানোর পক্ষে সমর্থন করে। আর বিচ্ছিন্নতাবাদী অর্থ হলো এমন একজন যিনি বা যারা একটি প্রতিষ্ঠিত গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হওয়াকে সমর্থন করেন। বিচ্ছিন্নতাবাদী সাংস্কৃতিক বিচ্ছিন্নতা, জাতিগত বিচ্ছিন্নতা, ধর্মীয় বিচ্ছিন্নতা, আঞ্চলিক, সরকারি বা লিঙ্গ বিচ্ছিন্নতা ইত্যাদির পক্ষে ওকালতি করে। বিচ্ছিন্নতাবাদীরা স্বায়ত্তশাসন চায়। এই চাওয়া কি পরিবারে, কি শিক্ষা, কি ক্রীড়া, কি ধর্ম, রাজনীতি, কি ব্যবসা, কি প্রশাসন ইত্যাদি সমাজের, দেশের সর্বস্তরে এরা বিচ্ছিন্নতার জিগির তুলে ভাঙনের মধ্যে দিয়ে নিজেদের শাসন ক্ষমতা কায়েম করতে চায় বা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, স্বাধীন হতে চায় এবং নিজেদের সিদ্ধান্ত নিতে চায়। পরে আবার আমরা প্রত্যেকেই দেখেছি, আমাদের অভিজ্ঞতার ঝুলি থেকে যদি আমরা বের করে আনি দেখতে পাবো যে এদেরই মধ্যে আবার বিচ্ছিন্নতার বিষে নিজেদের মধ্যে ভাঙন ধরে ও নিজেরাই আবার বিচ্ছিন্ন হয়ে যায়। আসুন দেখে নিই কীভাবে কোথায় কোথায় বিচ্ছিন্নতার মনোভাবের জন্ম হয়। 1. পরিবারে, সরকারে, অফিসে, কলে কারখানায়, ব্যবসা বাণিজ্য, সমস্ত রকম প্রতিষ্ঠানে ক্ষমতাসীন ব্যক্তির মাধ্যমে অযোগ্য ও অদক্ষ পরিচালনার দ্বারা মানুষকে সেখানে বিচ্ছিন্ন করে রাখা হয় এবং সাধারণ মানুষের ওপর দমন পীড়ন করে মানুষকে সেখানে বিচ্ছিন্ন করে রাখা হয়। মানুষ নিজেকে সেই পরিবার, সরকার, অফিস কাচারি, কলকারখানা, প্রতিষ্ঠান থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করে। কখনোই সেই সব কোনো কিছুর প্রতি একাত্ম বোধ করে না। ফলে ধীরে ধীরে বিচ্ছিন্নতার মনোভাবের জন্ম নেয় ভাঙনের স্বভাব। 2. ক্ষমতা দখলের লোভ, আত্মপ্রতিষ্ঠা এবং ঈর্ষা থেকে বিচ্ছিন্নতার মনোভাবের জন্ম হয়।
তিন, জাতি, ভাষা, সংস্কৃতি বা ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সংখ্যাগুরুদের অবমাননা করা থেকে, অর্থাৎ সংখ্যাগুরু দ্বারা সংখ্যালঘুদের প্রতি অবজ্ঞার সঙ্গে আচরণ করা, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা না থাকা, অপছন্দ করা, অসম্মান, অপমান ও অনুভূতি না থাকা, এই সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হওয়ার মানসিকতা জন্ম হয়। কারণ যখনই কেউ কাউকে অপছন্দ করে, অসম্মান করে, অপমান করে, তার প্রতি কোনো অনুভূতি থাকে না, তখন সে নিজেকে আস্তে করে দূরে সরিয়ে নেয়। বিচ্ছিন্ন হওয়ার মানসিকতার তখন জন্ম হয়। 4, বাইরের শক্তির দ্বারা ঘরের, দেশের, প্রতিষ্ঠানের ইত্যাদির আভ্যন্তরীণ শক্তিকে দুর্বল করা বা ধ্বংস করার জন্য বিপুল আর্থিক মদতে বিচ্ছিন্নতাবাদীদের জন্ম দেওয়া হয়। এই বাইরের শক্তির দ্বারা আভ্যন্তরীণ ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত, আপনারা ভারতবর্ষের রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনারা প্রতিদিন নানা ঘটনা আপনাদের সামনে ভেসে উঠছে, আপনাদের সামনে বহু ঘটনা আপনাদের সামনে ফুটে ওঠে। যখন যে সরকারই থাকুক না কেন, তাকে ফেলে দেওয়ার জন্য বাইরের থেকে যে চক্রান্ত হয়, বহিঃশক্তি যে চক্রান্ত করে, তাদের কন্ট্রোলে যদি রাখতে না পারে, বৃহৎ শক্তি যারা, তারা যদি রাখতে না পারে তাদের অধীনে, তখনই তারা সেই সরকারকে ফেলে দেওয়ার জন্য নানা রকমভাবে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করে বিচ্ছিন্নতার একটা ভয়ঙ্কর একটা দাবানলের সৃষ্টি করে, যাতে সেই বিচ্ছিন্নতায় সব জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তো বিচ্ছিন্নতার যে ঘৃণ্য মনোভাব, এই ঘৃণ্য মনোভাবকে, এই মনোভাবের সৃষ্টিকারীদের এবং বিচ্ছিন্নতাবাদীদের ঘরে বাইরে আপনার জীবন থেকে বিচ্ছিন্ন করুন। লোহে লোহে কো কাটতা হ্যায়ের মতন, ধর্ম প্রতিষ্ঠার জন্য অধর্ম করার মতন, বিষে বিষে বিষক্ষয় তত্ত্বের মতন পরিবারে, সমাজে, দেশে প্রতিটি ব্যষ্টির সঙ্গে প্রতিটি ব্যষ্টিকে সংহত, একত্রিত, সংযুক্ত রাখার জন্য বিচ্ছিন্নতাবাদীকে চিহ্নিত করুন ও সমষ্টি থেকে বিচ্ছিন্ন করুন। বর্তমান নানা রকম জটিল সমস্যা জর্জরিত পৃথিবীতে মানুষ জানতে অজান্তে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে ব্যষ্টি, সমষ্টি, সংসার, সমাজ সব কিছু থেকে। পরিণতিতে বোধ বুদ্ধিহীন একতাল মাংস পিণ্ড হয়ে যন্ত্রস্বরূপ বেঁচে আছে সাধারণ সীমাহীন ভাঙাচোরা মানুষ পরিবারে, সমাজে এবং দেশে। ফলে মানবতা ও মনুষ্যত্ব বোধের বিলোপ ঘটছে। দুর্বল হচ্ছে পরিবার, দুর্বল হচ্ছে সমাজ, দুর্বল হচ্ছে দেশ। বিচ্ছিন্নতার মানসিকতা একটা ঘোর ব্যাধি। 19 শতকের জার্মান বুদ্ধিজীবী কার্ল মার্কস, তিনিও অনুরূপভাবে শ্রমিকরা শ্রম দিয়ে যে পণ্যগুলি তৈরি করে কলে কারখানায়, সেই পণ্যগুলির স্রষ্টা শ্রমিক হওয়া সত্ত্বেও শ্রমিকরা মালিক নয়, মালিক অন্যজন। শ্রমিকেরা সেই উৎপাদিত পণ্যের মালিকানা থেকে বিচ্ছিন্ন, এরূপ মতবাদের সৃষ্টি করেন। এই ব্যবস্থাকে কার্ল মার্কস শ্রমের বিচ্ছিন্নতা হিসেবে চিহ্নিত করেছেন। এই মতবাদের প্রভাবে কারখানায় উৎপাদিত পণ্যের প্রতি ও কারখানার প্রতি শ্রমিকের কোনো সেন্টিমেন্ট থাকে না। জীবনের উপার্জনের পুরোটা সময় সেই উৎপাদিত পণ্য ও উৎপাদিত স্থানের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও, জীবন যৌবন ব্যয় করা বা উৎসর্গ করা সত্ত্বেও সেই পণ্যের বা স্থানের প্রতি অফিসে, কলে, কারখানায়, ব্যবসা বাণিজ্যে বিচ্ছিন্নতা বোধের শিক্ষা লাভের কারণে নিজের অজান্তেই শরীরে, মনে ও আত্মায় বিচ্ছিন্নতার ব্যাধিতে আক্রান্ত হয়ে এক বিচ্ছিন্ন মানসিকতার অধিকারী হয়ে গেছে সেই শ্রমিক, কর্মচারী মানুষেরা।
তাই মানুষ ঘরে বাইরে পরিবারে সমাজে কোনো কিছুর সঙ্গে আর নিজেকে যুক্ত করতে বা রাখতে পারে না, ব্যর্থ হয়। এই যে বিচ্ছিন্নতার শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য যেমন সমস্ত ক্ষেত্রের মালিকানায় থাকা বা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি দায়ী, ঠিক তেমনি দায়ী সেই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মার্ক্সীয় তত্ত্বে বিশ্বাসী অবিশ্বাসী শ্রমিক, কর্মচারী ও সদস্যরা। পরিবারে, সরকারে, অফিসে, কলকারখানায়, প্রতিষ্ঠানে, সংগঠনে মাথা ভালো হলেও বিচ্ছিন্নতার ব্যাধিতে আক্রান্ত শরীরের বাকি যে অংশ, সে বাকি অংশরা বেয়ারাপনা করতে ছাড়ে না। এই বিচ্ছিন্নতার শিক্ষা দেশ বিদেশ, অফিস, কল কারখানা, দোকানপাট, হাট বাজার ইত্যাদির গণ্ডি ছাড়িয়ে একেবারে ঘরের অন্দরমহলে ঢুকে পড়েছে মানুষের বায়োলজিক্যাল মেকআপে, জৈবী সংস্থিতিতে। তাই বাইরের শক্তি যখন কোনো পরিবারের বা দেশের সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়, তখন পরিবারের বা দেশের আভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে কাজে লাগিয়েই তারা তাই করতে চায়। যা আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের উপর যতবার বহিঃশত্রুর দ্বারা আক্রমণ হয়েছে, ততবার আভ্যন্তরীণ বিচ্ছিন্নতার মানসিক ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত শত্রু শক্তিকে কাজে লাগিয়েই তাই হয়েছে। মির্জাফর, জয়চাঁদ, জগৎ শেঠ, ঘসেটি বেগম, জুডাস ইত্যাদি সবার ক্ষেত্রেই ছিল এই এক বিচ্ছিন্ন করার, ভেঙে ফেলার মানসিকতা। আমাদের সুন্দর দেশ ভারতবর্ষকেও ভেঙে টুকরো টুকরো করে দিল। দেশের ভিতরেও বাইরে মনে প্রাণে লালন পালন করা বিচ্ছিন্নতার মানসিকতাকে মূলধন করেই ব্রিটিশ শক্তি ও দেশের আভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী শক্তি আজও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। আজও বাইরের বৃহৎ শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে জৈবী সংস্কৃতিতে সংক্রামিত, বায়োলজিক্যালি অ্যাফেক্টেড বিচ্ছিন্নতার মানসিকতার অধিকারী মানুষের সাহায্যে আমাদের দেশকে, আমাদের দেশের সরকারকে অস্থির করতে, দুর্বল করতে, ভেঙে আরও টুকরো টুকরো করে দিতে। আর আমরা চিন্তাভাবনায় আইকিউ লেভেলেতে প্যারালাইজড জনগণ বলির পাঁঠার মতো নিশ্চিন্তে কাঁঠাল পাতা চিবিয়ে যাচ্ছি। আর এই নিশ্চিন্তে কাঁঠাল পাতা চিবাতে চিবাতেও আমরা নিজের সংসারকে, নিজের পরিবারকে, নিজের ঘরকেও ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি। এই যে মানুষে মানুষে, পরিবারে, সমাজে, দেশে ভাগ করে টুকরো টুকরো করার মানসিকতা, এই মানসিকতা বায়োলজিক্যাল মেকআপের অর্থাৎ জৈবী সংস্কৃতির মধ্যে বিদ্যমান, আর তার প্রভাবও ভয়ঙ্কর। জৈবী সংস্কৃতির মধ্যে যে ভাঙনের বিচ্ছিন্নতার বীজ বিদ্যমান, সে কোনোদিনই সমষ্টির পূজারী হতে পারে না। সবাইকে, সব কিছুকে সংহত, একত্রিত, সংযুক্ত করে রাখার ক্ষমতা তার নেই। তার দ্বারা যে ভাঙন সৃষ্টি হয়, সেই ভাঙন আরও 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 ভাঙন, বিচ্ছিন্নতাকে আমন্ত্রণ করে আনে শত্রুতার ডিম ফুটিয়ে ফুটিয়ে। The greatest phenomenon of the world, the greatest wonder in the world, seer of truth, the best fulfiller, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। দেশভাগের সময় দেশনেতাদের সাবধান করে দিয়ে বলেছিলেন, ডিভাইডিং কম্প্রোমাইজ ইজ হ্যাচ অফ দ্য অ্যানিমোসিটি, যার অর্থ ভাগ করে সমাধান করার অর্থ তা দিয়ে দিয়ে শত্রুতার ডিম ফোটানো। দেশনেতাদের অদূরদর্শিতার ফলস্বরূপ এই শত্রুতা আজ স্বাধীনতার ৭৮ বছর ধরে দেখতে পাচ্ছি ভারত ও পাকিস্তানের মধ্যে, এবং সম্প্রতি বাংলাদেশও যুক্ত হয়েছে এর সঙ্গে, যেটা চেয়েছিল ব্রিটিশ শক্তি যাওয়ার আগে। আর বর্তমানে বিশ্বের বিভিন্ন অন্ধকারের শক্তি চাইছে ভারতের মানুষের মধ্যে বিচ্ছিন্নতার পয়জন ইনজেক্ট করে করে ভারতকে আরও টুকরো টুকরো করে দুর্বল করে দিতে। শ্রী ঠাকুর আরও বলেছিলেন, সংহতিতে যে ভাঙন ধরায় সে ছেদক। এই এক কথার মধ্যে দিয়ে আমার ভিডিওর দর্শক শ্রোতা বন্ধুরা সহজেই বুঝে নিতে পারি কে বা কারা ছেদক। এই যে সংগতির কথা বললাম, এই সংগতি না আসার কারণ সম্পর্কে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছেন। তিনি বলেছেন,
কনসলিডেশন, সংহতি যে হয় না, তার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে কমপ্লেক্স বৃত্তি, প্রবৃত্তি। কমপ্লেক্সের বৃত্তির নার্চার পোষণের জন্য আদর্শকে ইউটিলাইজ করে। বৃত্তি প্রবৃত্তির যে পোষণ, সেই পোষণের জন্য আদর্শকে ব্যবহার করে। আমি আদর্শের এ বুদ্ধি থাকে না। আর দ্বিতীয়ত মিউচুয়াল ইন্টারেস্ট, পারস্পরিক স্বার্থ। এই পারস্পরিক স্বার্থ না দেখে পরস্পরকে ঠকিয়ে স্বার্থ সিদ্ধি করতে চায়। সবাইকে নিয়ে চলতে গেলে অনেক সইতে হয়, ধৈর্যের পরীক্ষা চলে। পরস্পরের প্রতি প্রীতিপূর্ণ এই সওয়া বওয়া ছাড়া কিন্তু সংহতি আসে না। এই জন্য কয়েকটা মানুষ যদি ঠিকভাবে কনসলিডেটেড, সংহত হয়ে ওঠে, তবে আর ভাবতে হয় না। যতগুলি আসে সেই আওতায় ফেলে ঠিক করে নেওয়া যায়। এক আদর্শে অনুরতি সম্পন্ন হলে তারা সংহত না হয়ে পারে না, প্রত্যেককে মানিয়ে নিয়ে চলে। এই ছিল ঠাকুরের বিচ্ছিন্নতার বিরুদ্ধে সংহত, একত্রিত, সংযুক্ত থাকার ভাবনা। শ্রী ঠাকুরের এই ভাবনা শুরু হয়েছে ভারতের পবিত্র মাটিতে, ধীরে ধীরে বাস্তবায়িত হয়ে চলেছে ভারতের বুকে এই ভাবনা। ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে চোখ মেলে তাকালে সীমাহীন বিরোধিতা ও অস্থিরতার মাঝেও কেন্দ্র রাজ্য ও রাজ্যের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট, পারস্পরিক স্বার্থ দেখার মানসিকতার মধ্যে আমরা একত্রিত থাকার আশার আলো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সম্প্রদায়ের কয়েকটা মানুষ নীরবে নিভৃতে ঠিকভাবে কনসলিডেটেড হয়ে উঠছে, সংহত হয়ে উঠছে ভারতের বিভিন্ন প্রান্তে। শ্রী ঠাকুরের বলে যাওয়া পথের উপর দাঁড়িয়ে একদিন তারা ভারতের বিভিন্ন রাজ্য কেন্দ্রের শীর্ষে অবস্থান করবে। সেদিন দূরে হলেও বেশি দূরে নয়। এই যে এক আদর্শে অনুরতি সম্পন্ন থাকার কথা ঠাকুর বলেছেন, সেই এক আদর্শ হল যে আদর্শের কথা আমি আপনাদের সামনে বলবার চেষ্টা করছি, যে একটা আদর্শ চাই, যে আদর্শে অনুরতি সম্পন্ন থাকতে হবে। ঠাকুর সেই এক আদর্শ সম্পর্কে বলতে গেছেন। সেই সম্পর্কে তিনি যা বলতে চেয়েছেন, সেই আদর্শ হল সর্বশ্রেষ্ঠ জীবন্ত আদর্শ। শ্রী শ্রী রামচন্দ্র, শ্রী শ্রী কৃষ্ণ, শ্রী শ্রী বুদ্ধ, শ্রী শ্রী যিশু, শ্রী শ্রী হজরত মুহাম্মদ, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী ঠাকুর রামকৃষ্ণ। এবং আমরা তাঁদেরই সে একই নবরূপ দেখতে পাচ্ছি সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই এক ও অদ্বিতীয় যে জীবন্ত আদর্শ, সেই জীবন্ত আদর্শে যদি ভারতের প্রতিটি মানুষ অনুরতি সম্পন্ন হয়, তাহলে ভারত হবে ম্যাগনেটিক পুল, চৌম্বক টান। তখন ইউরোপও এসে গুচ্ছ হয়ে ভারতের সাথে যোগসূত্র রচনা করবে। তারপর হবে আরও একটা গুচ্ছ। এভাবে হোল ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবী একায়িত হবে। তাই হবে একায়িত পৃথিবী, ইউনাইটেড ওয়ার্ল্ড। বিচ্ছিন্নতা বলে আর কিছু থাকবে না সেখানে। পুরুষোত্তম পরমপিতা, সেই এক ও অদ্বিতীয় জীবন্ত ঈশ্বর রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হজরত মুহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণের নতুন রূপ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই একায়িত পৃথিবী, ইউনাইটেড ওয়ার্ল্ড সম্পর্কে আমি যা বললাম, সেই একায়িত পৃথিবী, ইউনাইটেড ওয়ার্ল্ডের স্বপ্ন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বপ্ন একদিন পূরণ হবেই হবে। আজ এই পর্যন্ত। নমস্কার, জয় গুরু।